আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা মণিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মিরপুর ঢাকা এর টেস্ট পেপারে যে প্রশ্নটা ছিল সেটা সলভ করব। টেস্ট পেপার সলভের এই ভিডিওতে আমরা কমপ্লিট সলভটা করব। এক নম্বরে বলছে ফিল ইন দ্য গ্যাপ। প্রথমে পড়ি। শব্দ দেওয়া আছে ইন মানে ভেতরে, ডেভেলপ মানে উন্নতি করা, উইদাউট মানে ছাড়া, রিমুভ দূর করা, অফ মানে এর, বিটুইন মানে মাঝে, ডু মানে কাজ করা, দা আর্টিকেল দা। এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স। শিক্ষা আমাদের অজ্ঞতা দূর করে। রিমুভস মানে দূর করে। এই রিমুভের সাথে এস যোগ করে আমরা এখানে রিমুভ লিখছি। ইগনোরেন্স মানে অজ্ঞতা। এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স। শিক্ষা আমাদের অজ্ঞতা দূর করে। এস লেখার কারণ হচ্ছে কারণ আমাদের সাবজেক্ট এডুকেশন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অ্যান্ড গিভস আস লাইট অফ নলেজ। জ্ঞানের আলো দেয়। শিক্ষা আমাদের অজ্ঞতা দূর করে এবং জ্ঞানের আলো দেয়। ইন রেসপেক্ট অফ, আচ্ছা রেসপেক্ট মানে সম্মান, এই ক্ষেত্রে রেসপেক্ট মানে সম্মান না, এই ক্ষেত্রে রেসপেক্ট মানে সম্মান না। ইন রেসপেক্ট অফ এর বাংলা হচ্ছে ক্ষেত্রে, ক্ষেত্রে। ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং এডুকেশন। ইম্পার্টিং মানে প্রদান করা, বাংলা হয় শিক্ষা প্রদানের ক্ষেত্রে। ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং এডুকেশন, শিক্ষা প্রদানের ক্ষেত্রে দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন বিটুইন ম্যান অ্যান্ড ওয়েমেন। ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, নারী পুরুষের মাঝে কোনো বৈষম্য থাকা উচিত না শিক্ষা প্রদানের ক্ষেত্রে। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য হিউম্যান রাইটস। শিক্ষা অন্যতম মানবাধিকার। ইফ উই যদি আমরা ডিপ্রাইভ ওয়েমেন নারীদেরকে বঞ্চিত করি, ডিপ্রাইভ মানে বঞ্চিত করা, অফ দ্য লাইট অফ এডুকেশন অথবা রাইট অফ এডুকেশন। এখানে রাইট মানে ডান দিক না বা সঠিক না, বরং এখানে রাইট মানে হচ্ছে অধিকার। রাইটের কয়েকটা শব্দ অর্থ হয়, ডান দিক বোঝায়, সঠিক বোঝায়, আবার অধিকারও বোঝায়। এই ক্ষেত্রে অধিকার। ইফ উই ডিপ্রাইভ ওয়েমেন অফ দ্য রাইট অফ এডুকেশন, যদি আমরা নারীদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করি, অলমোস্ট প্রায় হাফ অফ আওয়ার পপুলেশন আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক অংশ, উইল রিমেইন থেকে যাবে, রিমেইন মানে থেকে যাওয়া, ইন ডার্কনেস অন্ধকারে। যদি আমরা নারীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করি তাহলে জনসংখ্যার অর্ধেকই অন্ধকারে রয়ে যাবে। নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট অ্যাবাউট। ব্রট অ্যাবাউট মানে বাস্তবায়ন করা। কোনো উন্নয়নই বাস্তবায়ন করা সম্ভব না উইদাউট পার্টিসিপেশন অফ ওমেন। নারীদের অংশগ্রহণ বাদ দিয়ে কোনো উন্নতি সম্ভব না। সো তাই গভর্নমেন্ট সরকার ইজ ডুইং এভরিথিং সব কিছু করছে, টু এডুকেট উইমেন ফোক। উইমেন ফোক মানে নারী সমাজ, নারী জাতি, নারী জাতিকে, নারী সমাজকে শিক্ষিত করার জন্য সরকার সব কিছু করছে। এখানে ইজ থাকার পর আমরা এখানে আইএনজি যোগ করছি। আচ্ছা একবার আমরা আবার পড়ি। এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স অ্যান্ড গিভস আস দ্য লাইট অফ নলেজ। ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং এডুকেশন দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন বিটুইন ম্যান অ্যান্ড ওয়েমেন। Education is one of the human rights. If we deprive women of the right of education, almost half of our population will remain in darkness. No development can be brought about without participation of women. So, government is doing everything to educate women folk. 2 নম্বরে চলে যাই। 1 নম্বর কমপ্লিট, 2 নম্বর আসি। 2 নম্বরটা আমি একবার পড়ি। Honesty is considered to be the best policy. An honest man never deviates from the path of honesty, morality. He is loved by all but hated by none. Even enemies believe and respect an honest man, honest and truthful man. So it is our duty to remain honest in our life. ব্যাখ্যায় আসা যাক। Honesty is considered, সততাকে বিবেচনা করা হয়, to be the best policy, সবচেয়ে উৎকৃষ্ট পন্থা হিসেবে বিবেচনা করা হয়। এখানে কনসিডার মানে বিবেচনা করা, আর আমরা ইডি যোগ করছি কারণ পুরোটাই আছে প্যাসিভে। এখানে তো বলে নাই যে আমি বিবেচনা করি বা আপনি বিবেচনা করেন, বলছে বিবেচনা করা হয়, প্যাসিভে আছে, এই জন্য ইডি যোগ হয়েছে। অনেস্টি ইজ কনসিডার্ড টু বি দ্য বেস্ট পলিসি, সততাকে বিবেচনা করা হয় বেস্ট পলিসি হিসাবে। পলিসি মানে নীতি, সততা হইতেছে উত্তম নীতি, সর্বোৎকৃষ্ট পন্থা। অ্যান অনেস্ট ম্যান একজন সৎ ব্যক্তি, নেভার ডেভিয়েটস, ডেভিয়েটস মানে পথ হারানো, পথ থেকে সরে আসা, পথচ্যুত হওয়া, বিপদগামী হওয়া। An honest man never deviates from the path of honest morality. Morality মানে নৈতিকতা।
সৎ ব্যক্তি কখনোই নৈতিকতার পথ থেকে সরে আসে না। হি ইজ লাভড বাই অল। ই নাম্বার অ্যান্সার লাভড এবং এফ নাম্বার অ্যান্সার অল। হি ইজ লাভড বাই অল, তিনি সকলের দ্বারা সম্মানিত হন। বাট হেটেড বাই নান, কিন্তু কারো দ্বারা অপমানিত হন না। সবাই তাকে ভালোবাসে এবং কেউই তাকে ঘৃণা করে না। যেহেতু এটা প্যাসিভে আছে তাই আমরা এখানে আবার ইডি যোগ করছি, কারণ এখানে তো বলে নাই যে আমরা তাকে ভালোবাসি, বরং আছে তিনি সকলের দ্বারা ভালোবাসা গ্রহণ করেন। প্যাসিভে আছে জন্য ইডি হয়েছে। ইভেন, এইচ নাম্বার অ্যান্সার, ইভেন এমনকি, এনিমিস শত্রুরাও, বিলিভ অ্যান্ড রেসপেক্ট বিশ্বাস করে সম্মান করে, অ্যান অনেস্ট অ্যান্ড ট্রুথফুল ম্যান, এমনকি ওই ব্যক্তির শত্রুরাও ওই সৎ ব্যক্তিটাকে বিশ্বাস করে এবং সম্মান করে যে না আর যাই হোক সে তো মিথ্যা বলে না। সো তাই ইট ইজ আওয়ার ডিউটি, এটা আমাদের কর্তব্য, টু রিমেইন অনেস্ট, সৎ থাকা ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। আমরা 4 নম্বরটা চলে যাই। বি, টু বি ভার্ব, এর ভিতরে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আছে। কল মানে ডাকা, বলা। হিয়ার মানে শুনতে পাওয়া, শ্রবণ করা। এনগালফ মানে নিমজ্জিত হওয়া। নো মানে জানা। জয়েন মানে যোগ দেয়া। বিগেন শুরু করা। বেয়ার মানে বহন করা, এর আরেকটা অর্থ দিয়েছে জন্মগ্রহণ করা, দুইটা অর্থ হয় বেয়ারের। ফলো অনুসরণ করা। ইন্সপায়ার অনুপ্রেরণা করা, অনুপ্রেরণা দেয়া। You must have heard the name of Qazi Nazrul Islam. He is our national poet. He is known as rebel poet as well. He was born in a poor family, but dire needs could not engulf his potentiality. When the First World War broke out, he joined the army. After the war, he began to compose poems. He wrote especially for the downtrodden. He is called the Shelley of Bangla literature. His poems and songs inspired the Bengalis in liberation war. So, we should follow his footprints in our life. ব্যাখ্যা আসা যাক। ইউ মাস্ট হ্যাভ হার্ড, হ্যাভ এর পর পাস্ট পার্টিসিপল হয়, এই জন্য আমরা হিয়ার এর ডি যোগ করছি, পাস্ট পার্টিসিপল হার্ড। ইউ মাস্ট হ্যাভ হার্ড, আপনি নিশ্চয়ই শুনেছেন, তুমি নিশ্চয়ই শুনেছো। দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, তুমি নিশ্চয়ই কাজী নজরুল ইসলামের নাম শুনেছো। হি ইজ আওয়ার ন্যাশনাল পয়েট, তিনি আমাদের জাতীয় কবি, পয়েট মানে কবি। হি ইজ নোন, সি নাম্বার অ্যান্সার হবে ইজ নোন। হি ইজ নোন অ্যাজ এ রেবেল পয়েট অ্যাজ ওয়েল, তাকে বিদ্রোহী কবি বলেও ডাকা হয়, বিদ্রোহী কবি হিসাবেও তার পরিচিতি আছে। হি ওয়াজ বর্ন ইন এ পোর ফ্যামিলি, তার জন্ম হয় গরিব এক পরিবারে। 1899 সালের ঘটনা, তাই আমরা এটাকে ওয়াজ লিখছি। এই বিয়ার বর্নটা আসছে মূলত বিয়ার থেকে, যেটা বলছিলাম বিয়ার মানে জন্মগ্রহণ করা, এর পাস্ট হইতেছে বর্ন। হি ওয়াজ বর্ন ইন এ পোর ফ্যামিলি। বাট ডায়ার নিডস কুড নট হিন্ডার হিজ পোটেনশিয়ালিটি, আমি যদিও ই নাম্বার অ্যান্সার হিন্ডার লিখছি, কিন্তু ই নাম্বারটার অ্যান্সার হবে এনগালফ। এনগালফ মানে হইতেছে নিমজ্জিত করা, আর হিন্ডার মানে বাধাগ্রস্ত করা। আমি এটা হবে না, অ্যান্সার হবে এনগালফ। আচ্ছা, বাট কিন্তু ডায়ার নিডস, নিডস মানে অভাব, ডায়ার মানে চরম, কিন্তু চরম অভাবও কুড নট পারে নাই এনগালফ হিজ পোটেনশিয়ালিটি, পোটেনশিয়ালিটি মানে সম্ভাবনা, মেধা, তার ট্যালেন্ট, তার যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটাকে চরম অভাবও দমিয়ে রাখতে পারেনি। ওয়েন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট, ব্রেক আউট মানে ভেঙে যাওয়া না, ব্রেক আউট মানে হচ্ছে ছড়িয়ে পড়া। যখন প্রথম বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ে অর্থাৎ 1914 সালে, হি জয়েন্ট দ্য আর্মি, তিনি আর্মিতে জয়েন করেন। আফটার দ্য ওয়ার, যুদ্ধ শেষে, হি বিগ্যান টু রাইট পোয়েমস, তিনি কবিতা লেখা শুরু করেন। তো বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ঘটনা পাস্ট, তাই এই বিগিন, এই যে এখানে বিগিন আছে, বিগিন প্রেজেন্ট শুরু করা, এর পাস্ট হচ্ছে বিগান, BEGAN, এই জন্য আমরা এখানে বিগান লিখছি যেহেতু এটা পাস্টের ঘটনা। হি রোড স্পেশালি ফর দ্য ডাউনট্রোডেন, ডাউনট্রোডেন মানে নিপীড়িত, নির্যাতিত, দরিদ্র যারা আছে, অধিকার বঞ্চিত যারা আছে, তাদের পক্ষ হয়ে তিনি লিখতেন। আচ্ছা, হি ইজ কল্ড দ্য শ্যালি অফ বাংলা লিটারেচার, লিটারেচার মানে সাহিত্য, শ্যালি একজন কবির নাম, তাকে বলা হয় বাংলা সাহিত্যের শ্যালি। সে তো কাউকে কিছু বলতে যাচ্ছে না, তাকে আমরা বলি, তাই এটা প্যাসিভে আছে, এজন্য ইজ কল্ড লিখেছি। হিজ পোয়েমস অ্যান্ড সংস,
তার গান, তার কবিতা ইন্সপায়ার্ড দ্য বেঙ্গলিজ, বাঙালিদেরকে অনুপ্রাণিত করেছিল ইন লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধে। অর্থাৎ 71 সালে আমরা তার কবিতা পড়ে অনুপ্রাণিত হয়েছিলাম। পাস্টের ঘটনা, এই জন্য ইন্সপায়ার্ড ইডি যোগ করছি আমরা। যতবার পাস্ট হবে সেই ভার্বটা পরে আমরা ইডি যোগ করব। আচ্ছা, সো উই শুড, তাই আমাদের উচিত। মনে রাখবো শুড একটা মডেল ভার্ব, এরপরে বেস ফর্ম হয়। এরপরে যে ভার্বটা বসবে তার সাথে আমরা আইএনজি লিখবো না, এস ইএস লিখবো না, ইডি লিখবো না, কিছু লিখবো না, বেস ফর্ম হবে। সো উই শুড ফলো হিজ ফুটপ্রিন্টস ইন আওয়ার লাইফ, তাই আমাদের উচিত আমাদের জীবনে তাকে অনুসরণ করা। এখন আমরা অ্যান্সার করব ন্যারেশন। প্রশ্নটা একবার পড়ে নেই। মে আই কাম ইন স্যার, রিপন সেড টু দ্য ক্লাস টিচার। The teacher replied, "Yes, why are you so late today? My grandfather suddenly felt severe pain in his chest, so I rushed to hospital with him. May Allah grant him quick recovery," said the teacher. অর্থাৎ এখানে দুইটা ব্যক্তি কথা বলতেছে, রিপন এবং ক্লাস টিচার। রিপন বলতেছে, স্যার আমি আসতে পারি? ক্লাস টিচার বলতেছে, হ্যাঁ আসো, তোমার আজকে তো দেরি হয়েছে কেন? এবার রিপন অ্যান্সার করতেছে যে ওর গ্র্যান্ডফাদার, দাদা, হঠাৎ সিভিয়ার পেইন, মারাত্মক ব্যথা, তীব্র ব্যথা অনুভব করে। কোথায়? চেস্টে, বুকে। সো তাই রাশড টু মানে ছুটে যায়, দৌড়ে যায়, হসপিটাল উইথ হিম, তাই রিপন তার দাদাকে নিয়ে হাসপাতালে চলে যায়। লাস্টের বাক্যটা টিচারের, সে বলতেছে মে আল্লাহ গ্র্যান্ট হিম কুইক রিকভারি, আল্লাহ তাকে দ্রুত আরোগ্য প্রদান করুক। আচ্ছা, এবার আমরা অ্যান্সারে যাই, সমাধানে যাই। মে আই কাম ইন স্যার, এটা একটা প্রশ্ন এবং স্যার আছে, তাই আমরা রিপন দিয়ে শুরু করলাম। রিপন স্যারের জন্য রেসপেক্টফুলি, প্রশ্ন হওয়ার কারণে আস্কড, কি চাচ্ছে সে? পারমিশন চাচ্ছে। আস্কড ফর দ্য পারমিশন অফ দ্য ক্লাস টিচার। এই মে, মাইট, ক্যান, কুড এগুলো থাকলে প্রথমে ইফ, সাবজেক্ট আই, এখানে আই বলতে রিপনকে বোঝানো হইতেছে হি, রিপন। মে থাকলে মাইট, কাম থাকলে গো। আচ্ছা, রিপন respectfully asked for the permission of his class teacher if he might go in. The teacher replied yes. The teacher replied in the affirmative. Yes থাকলে replied in the affirmative. Why are you so late today? দেরি হয়েছে কেন? এটা একটা প্রশ্ন, তাই and asked রিপন, রিপনকে প্রশ্ন করা হলো why, WH কোশ্চেন দ্বারা শুরু হলে WH কোশ্চেনে আমরা লিখব why are you, এটা তো প্রশ্ন, অ্যান্সার কি? ইউ আর। আচ্ছা, তো ইউটা আগে লিখি। ইউ বলতে কি বোঝানো হইতেছে? হি বোঝানো হইতেছে। ওয়াই, রিপন, হি, আর তো প্রেজেন্ট, আর এর পাস্ট হইতেছে ওয়ার। সরি, এখানে ওয়ার লেখা আছে, এটা হবে ওয়াজ। ওয়াই হি ওয়াজ, ওয়াই হি ওয়াজ, ওয়াই হি ওয়াজ সো লেট দ্যাট ডে। টুডে থাকলে অ্যান্সারে হবে দ্যাট ডে, THAT, দ্যাট DAY ডে, দ্যাট ডে। এবার রিপন কথা বলতেছে। রিপন রিপ্লাইড দ্যাট হিজ মাই গ্র্যান্ডফাদার, এটা হয়ে গেল হিজ গ্র্যান্ডফাদার, সাডেনলি, সাডেনলি ফেল্ট, FEEL, এর পাস্ট হইতেছে ফেল্ট। তো আমাদেরকে পাস্ট দেওয়া আছে ফেল্ট, এই ফেল্টের পাস্ট পার্টিসিপল হইতেছে হ্যাড ফেল্ট। প্রশ্নে পাস্ট দেওয়া থাকলে অ্যান্সার হবে পাস্ট পার্টিসিপল, তো ফেল্ট এর পাস্ট পার্টিসিপল হইতেছে হ্যাড ফেল্ট। সিভিয়ার পেইন ইন হিজ চেস্ট, সিভিয়ার পেইন ইন হিজ চেস্ট। আচ্ছা, সো তাই, সো আই, এই আই হইতেছে রিপন, সো হি রাশড মানে ছুটে যাওয়া, যেহেতু এটা পাস্টে আছে ইডি, তাই আমরা পাস্ট পার্টিসিপল লিখব হ্যাড রাশড। পাস্ট পার্টিসিপল বলতে এই হ্যাড যুক্ত ইডিটাকেই পাস্ট পার্টিসিপল বলা হয়। হি হ্যাড রাশড টু হসপিটাল উইথ হিম। শেষের বাক্যটা টিচারের, মে আল্লাহ গ্র্যান্ট হিম কুইক রিকভারি, সেড দ্য টিচার। স্যার বললেন যে হ্যাঁ আল্লাহ তাকে দ্রুত আরোগ্য দান করুক, এই দোয়া করি। দ্য টিচার প্রেইড দ্যাট, শিক্ষক দোয়া করলেন যে আল্লাহ মাইট, মে আল্লাহটা প্রথমে আমরা আল্লাহ লিখবো, তারপরে মেয়ের পরিবর্তে মাইট লিখবো, মে থাকলে মাইট হয়। আল্লাহ মাইট যা আছে তা, গ্র্যান্ট হিম কুইক রিকভারি, গ্র্যান্ট হিম কুইক রিকভারি। ক্লিয়ার? এখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স অ্যান্সার করব। অ্যান্সার নাম্বার 6 এ নাম্বারে বলতেছে ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। ফরচুন মানে ভাগ্য, মানুষ তার নিজের ভাগ্যের বিনির্মাতা। আচ্ছা, ইন্টারোগেটিভ করতে বলছে, মানে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আনতে বলছে। এই যে
এ নাম্বারের অ্যান্সার এই যে উপরে দেওয়া আছে এ। এখানে অক্সিলারি ইজ দেওয়া, আমরা এই ইজটাকে সামনে লিখলাম ইজ, কোথাও নো নোট লেখা নাই তাই আমরা নট লিখলাম, ঠিক বিপরীতটা করলাম, নট থাকলে লিখবো না, না থাকলে লিখবো ইজেন্ট, এরপরে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত লিখলাম ইজেন্ট ম্যান দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এই ইন্টারোগেটিভ করতে বলে একই নিয়ম হবে, প্রথমে অক্সিলারিটা সামনে লিখবো, নো নট লিখবো, শুরু থেকে শেষ পর্যন্ত লিখবো, প্রশ্নবোধক চিহ্ন দিব। কমপ্লিট। বি নাম্বার, ইফ হি মেক্স প্রপার ইউজ অফ হিজ টাইম, যদি সে তার সময় সঠিক ব্যবহার করে, হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ, সে অবশ্যই জীবনে প্রসপার করবে, উন্নতি করবে। আমাকে এটাকে সিম্বলে রূপান্তর করতে বলছে। বি নাম্বার অ্যান্সার এই যে উপরে দেওয়া আছে বি। ইফ, ইফ থাকে কমপ্লেক্স সেন্টেন্সে, আমাকে কমপ্লেক্স থেকে সিম্পলে যেতে বলা হয়েছে, এই ইফটা আমি অবশ্যই লিখবো না, ও থাকার কারণে এটা কমপ্লেক্স আছে, এটা লিখলাম না। আচ্ছা, ইফ যদি কমপ্লেক্সে থাকে, সিম্পলে থাকে বাই, তাই আমরা বাই লিখলাম, সিম্পল করতে বলছে বাই লিখলাম বাই। এরপরে যে ভার্বটা দেওয়া আছে মেক্স, এর সাথে আইএনজি যোগ করব, বাই মেকিং যা আছে তা, প্রপার ইউজ অফ হিজ টাইম, দ্য প্রপার ইউজ অফ হিজ টাইম যা আছে তা, হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ, হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ। কি করলাম, ইফটাকে কেটে দিলাম, এর জায়গায় বাই লিখলাম বাই, যে ভার্বটা দেওয়া আছে তার সাথে আইএনজি যোগ করলাম মেকিং, এবং শুরু থেকে শেষ পর্যন্ত লিখলাম বাই মেকিং দ্য প্রপার ইউজ অফ টাইম হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ। এবং দুইটা সাবজেক্ট থাকার কারণে, দুইটা হি থাকার কারণে প্রথমটা আমরা লিখবো না, যেরকম এখানে আমরা প্রথম হিটা লিখি নাই। সি নাম্বার, দ্য পারসন ডুইং আদারওয়াইজ ইজ শিওর টু রিপেন্ট লেট, রিপেন্ট মানে কষ্ট ভোগ করা, হাই হাই করা, অনুতাপ করা, লেট মানে পরবর্তী জীবনে যে উল্টাটা করবে, পরবর্তী জীবনে তাকে হাই হাই করতে হবে। আচ্ছা, কমপ্লেক্স করতে বলছে, এটা আছে সিম্পলে, এই যে ডুইং আছে, এটা দেখে আমরা বুঝতে পারলাম এটা সিম্পলে আছে। কমপ্লেক্স করতে হবে, ডাব্লিউএইচ কোয়েশ্চেন আনতে হবে। দ্য পারসন ডুইং আদারওয়াইজ, যে ব্যক্তি অন্যটা করে, যে লোক উল্টাটা করে। আচ্ছা, এভাবে লিখতে পারি দ্য পারসন হু ডাজ আদারওয়াইজ, এই ডুইংটাকে ভাইঙ্গা আমরা হু ডাজ আনছি, হু ডাজ। আর আমরা জানি ডাব্লিউএইচ কোয়েশ্চেন থাকে কমপ্লেক্স সেন্টেন্সে, ডাব্লিউএইচ কোয়েশ্চেন বলতে সেই সকল কোয়েশ্চেনকে বোঝায় যেটাতে ডাব্লিউ আর এইচ আছে, হু, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, এগুলা। তো ডাব্লিউএইচ কোয়েশ্চেন থাকে কমপ্লেক্সে, আমি ডাব্লিউএইচ কোয়েশ্চেন যোগ করছি, এটা কমপ্লেক্স হয়ে গেছে। দ্য পারসন হু ডাজ আদারওয়াইজ ইজ শিওর টু রিপেন্ট লেট, সেই ব্যক্তি যে কিনা উল্টাটা করে, সে অবশ্যই পরবর্তীতে জীবনে কষ্ট করবে। ডি নাম্বার, দ্য লেজি সাফার মিজারেবলি ইন দ্য লং রান, ইন দ্য লং রান মানে লম্বা দৌড় না, ইন দ্য লং রান মানে লম্বা দৌড় না, ইন দ্য লং রান মানে হইতেছে পরিণতিতে, পরিণতিতে। অলসরা মারাত্মকভাবে কষ্ট করে, পরিণতিতে মানে জীবনের পরিণতিতে, শেষ বয়সে বা শেষ পর্যায়ে এসে তারা খুবই কষ্ট করে। এক্সক্লেমেটরি করতে বলছে, আমরা দেখি এখানে কোথাও আমাদের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কোনটা, এখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হইতেছে মিজারেবলি, এই মিজারেবলের আগে এ এন দেওয়া নাই, তার মানে আর্টিকেল নাই, না থাকলে হাউ, আমরা লিখলাম হাউ, এরপরে অ্যাডভার্ব লিখলাম মিজারেবলি, মিজারেবলি শুরু থেকে শেষ পর্যন্ত, দ্য লেজি সাফার ইন দ্য লং রান, দ্য লেজি সাফার ইন দ্য লং রান, হাউ মিজারেবলি দ্য লেজি সাফার ইন দ্য লং রান, এবং লাস্টে অবশ্যই এক্সক্লেমেটরি চিহ্ন। ডি কমপ্লিট। ই, টু কিল টাইম ইজ টু কমিট সুসাইড, সময় নষ্ট করা আর আত্মহত্যা করা একই কথা। ইন্টারোগেটিভ, আমাদের অক্সিলারি ইজ, কোথাও নো নট নাই, তার মানে ইজেন্ট, এই একদম এ নাম্বারটার মতন, ইজেন্ট যা আছে তা, টু কিল টাইম টু কমিট সুসাইড প্রশ্নবোধক চিহ্ন, সেম এ নাম্বারটার মতন। এফ নাম্বার, আওয়ার লাইফ ইজ নাথিং বাট এ সাম টোটাল অফ আওয়ার্স, ডেজ অ্যান্ড ইয়ার্স। আচ্ছা, নাথিং বাট থাকে নেগেটিভে, আর আমাকে করতে বলছে অ্যাসার্টিভ। আচ্ছা, আমরা জানি নাথিং বাটের জায়গায় অনলি লিখলেই সেটা অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ হয়ে যায়। নাথিং বাটের পরিবর্তে আমরা নাথিং বাট কেটে দিলাম, মানে নাথিং বাটটা প্রশ্নে ছিল, সেটা আমরা কেটে দিয়ে অনলি লিখলাম, অ্যাসার্টিভ হয়ে গেল। আওয়ার লাইফ ইজ অনলি এ সাম টোটাল অফ আওয়ার্স, ডেজ অ্যান্ড ইয়ার্স, জীবনটা শুধুমাত্র ঘন্টা, দিন এবং বয়সেরই বা বছরেরই যোগফল। জি, ইউথ ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল সিজন অফ লাইফ, পজিটিভ করতে বলছে, এখানে দা আছে তাই আমরা নো আদার দিয়ে শুরু করব, নো আদার। এরপর অ্যাডজেক্টিভ হইতেছে ভ্যালুয়েবল, এরপর থেকে শেষ পর্যন্ত লিখব সিজন অফ লাইফ, সিজন অফ লাইফ। এরপরে লিখব ভার্ব ইজ,
ইজ। এরপরে সূত্রের দুইটা অ্যাজ স্পেস অ্যাজ এই দুইটা অ্যাজ লিখলাম। এই দুই অ্যাজের মাঝে যে ফাঁকা জায়গাটা যেটা বলিনি এখনো, সেখানে অ্যাডজেক্টিভ লিখব, ভ্যালুয়েবল মূল্যবান, অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ আমাদের সাবজেক্ট ইউথ, শেষে লিখব সাবজেক্ট ইউথ। কিভাবে? নো আদার সিজন অফ লাইফ ইজ অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ ইউথ। ক্লিয়ার? এইচ, ইন ইউথ মাইন্ড ইজ সফট অ্যান্ড ইট ক্যান বি শেপড ইজিলি। তরুণ বয়সে মনটা থাকে সফট, নরম, এবং এটাকে সহজে কোনো একটা আকার দেওয়া যায়, যে এটা ভালো, এটা খারাপ, এইভাবে। তো এটা আছে মূলত কম্পাউন্ডে। আমরা জানি অ্যান্ড, এই যে অ্যান্ড আমরা দেখতে পারতেছি, এই অ্যান্ড থাকে কম্পাউন্ডে। এই অ্যান্ড থাকার কারণে এই সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স আছে। আমাকে বলছে সিম্পল বানাও এটাকে, অ্যান্ডটাকে উঠাতে হবে, অ্যান্ড আমরা লিখবো না। তাহলে কি করব? এই যে ইজটা দেওয়া আছে, এটাকে আমরা বিইং লিখবো, BEING, এটাই নিয়ম। ইন ইউথ তরুণ বয়সে, মাইন্ড বিইং সফট মনটা নরম হওয়ায়, ক্যান বি শেপড ইজিলি। তো এই অ্যান্ড কেটে দিলাম, এর সাথে সাবজেক্ট ইট কেটে দিলাম, এতটুকুই। ইন ইউথ মাইন্ড ইজের পরিবর্তে বিইং সফট ক্যান বি শেপড ইজিলি। আই, unless you use the morning hours of life you have to pay a heavy price afterwards। আচ্ছা, এটা কিভাবে করব? আনলেস থাকে মূলত কমপ্লেক্সে, আনলেস থাকে কমপ্লেক্সে, যেহেতু এখানে আনলেস আছে তার মানে এটা কমপ্লেক্স, তোমাকে করতে বলছে কম্পাউন্ড। আচ্ছা, আমি এই আনলেসটা কেটে দেব, এবং এই কমা যেখানে আছে সেখানে লিখব অর, OR, অর। এবং দুটোটা সাবজেক্ট যেহেতু ইউ, এই পাশেও ইউ, এই পাশে ইউ, তাই প্রথমটা কেটে দেব। আনলেস করলাম, সরি আনলেস কেটে দিলাম, ইউ কেটে দিলাম, এবং অরের কমার জায়গায় অর লিখলাম। অ্যান্সারটা কি হবে? ইউজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ অর ইউ হ্যাভ টু পে এ হেভি প্রাইস আফটারওয়ার্ডস। ইউজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ অর ইউ হ্যাভ টু পে এ হেভি প্রাইস আফটারওয়ার্ডস। যে ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ, এই সময়টাকে বলা হয় জীবনের বীজ বপনের সময়। প্যাসিভে আছে, আমাদেরকে অ্যাক্টিভ করতে বলছে, তো এটাকে কে বলে সেটা তো বলে নাই, অবশ্যই মানুষ বলে। পিপল ভার্ব, কল সাবজেক্ট হবে অবজেক্ট, ইট দ্য সিড টাইম অফ লাইফ, পিপল কল ইট দ্য সিড টাইম অফ লাইফ। 4 কমপ্লিট। 7 নাম্বার, কমপ্লিটিং দ্য সেন্টেন্সেস। আচ্ছা, এ নাম্বারে বলছে হ্যাড হি বিন আ লিটল কেয়ারফুল, যদি সে আরেকটু সচেতন হতো, যদি সে আরেকটু কেয়ারফুল হতো। আচ্ছা, তারপরে কি লিখতে পারি আমরা? এইটা মূলত আছে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন কিভাবে বুঝলাম? কারণ শুরুতে হ্যাড আছে, সাবজেক্ট আছে, হ্যাড আছে, সাবজেক্ট আছে, এবং বিন আছে, ঠিক আছে? এরকম হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে বিন যদি আমরা পাই, সেটাকে আমরা থার্ড কন্ডিশন ধরবো। আচ্ছা, থার্ড কন্ডিশন ধরলে করবোটা কি? থার্ড কন্ডিশন ধরলে এই সাবজেক্টটা আমরা এখানে একবার লিখব, তারপরে অবশ্যই সূত্র অনুযায়ী কুড হ্যাভ লিখব। কুড হ্যাভ বাধ্যতামূলক, এটা লিখতেই হবে। এই কুড হ্যাভের পর সামঞ্জস্যপূর্ণ একটা বাক্য লিখব, যেটা এই সেন্টেন্সটার সাথে যাচ্ছে, এরকম একটা বাক্য লিখব। আর মজার বিষয় হইতেছে হ্যাভের পর আমরা জানি V3 হয়, এই জন্য এখানে হ্যাভের পর V3 হয়েছে, অর্থাৎ অ্যাভয়েডেড হয়েছে, অ্যাভয়েডেড ইডি। হ্যাভের পর পাস্ট হয়, পাস্ট পার্টিসিপল হয়, এই জন্য আমরা ইডি যোগ করছি। অর্থে আসি, হ্যাড হি বিন আ লিটল কেয়ারফুল, যদি সে আরেকটু সচেতন হতো, আরেকটু সতর্ক হতো, হি কুড হ্যাভ অ্যাভয়েডেড দ্য মিস্টেক, সে তো এই মিস্টেকটা অ্যাভয়েড করতে পারত। হ্যাড হি বিন আ লিটল কেয়ারফুল হি কুড হ্যাভ অ্যাভয়েডেড দ্য মিস্টেক, আরেকটু সচেতন হলে সে এই ভুলটা এড়িয়ে যেতে পারত। বি, হার্ডলি হ্যাড দ্য বেল রাং, আমরা জানি হার্ডলি হ্যাড এর অর্থ হইতেছে হতে না হতেই, করতে না করতেই, যেতে না যেতেই। এর রুলটা হইতেছে এরপর আমরা লিখব প্রথমে হোয়েন। হোয়েন, এই হ্যাডের পর যেহেতু এখানে পাস্ট পার্টিসিপল আছে, এই হোয়েনের পর আমরা পাস্ট ইনডিফিনিট লিখব, পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ এখানে কোনো হ্যাড হবে না, এখানে হোয়েনের পর কোনো হ্যাড হবে না, জাস্ট ইডি হবে। ইডি মানে পাস্ট ইনডিফিনিট,
বা সিম্পল পাস্ট। হার্ডলি হ্যাড দ্য বেল রাং ওয়েন দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম। ঘন্টা বাজতে না বাজতেই, বেল বাজতে না বাজতেই স্যার ক্লাসে প্রবেশ করলেন। আচ্ছা, সি নাম্বার, মেনি ডেজ পাস্ট সিন্স উই হ্যাড মেট লাস্ট। মেনি ডেজ পাস্ট সিন্স উই হ্যাড মেট লাস্ট। এখানে একটা সিন্স হবে, এই সিন্সের এক পাশে পাস্ট ইনডিফিনিট হলে আরেক পাশে পাস্ট পারফেক্ট হয়। যেহেতু প্রথমে পাস্ট ইনডিফিনিট লেখছে মেনি ডেজ পাস্ট, তাই পরের অংশে আমরা পাস্ট পারফেক্ট করছি, হ্যাড লিখছি এবং মেট লিখছি। MEET মিট, দেখা করা, সাক্ষাৎ করা, এর পাস্ট হচ্ছে MET মেট। মেনি ডেজ পাস্ট সিন্স উই হ্যাড মেট লাস্ট। বহুত দিন হয়েছে আমাদের শেষ দেখা হয়েছিল। ডি নাম্বার, হেল্পিং দ্য নিডি গিভস মি ডিলাইট। ডিলাইট মানে আনন্দ। আচ্ছা, ডিলাইট মানে আনন্দ। হেল্পিং দ্য নিডি, নিডি মানে অভাবী, দ্য নিডি মানে এখানে অভাবী। হেল্পিং দ্য নিডি, অভাবীদেরকে সাহায্য করা, গিভস মি ডিলাইট, আমায় আনন্দ দেয়। আচ্ছা, গেল এটা। ই নাম্বার, টেক অ্যান আমব্রেলা, একটা ছাতা সাথে রাখো। এরপরে কি হবে? এরপরে হবে টেক অ্যান আমব্রেলা, একটা ছাতা সাথে রাখো, লেস্ট, তা না হলে ইউ শুড গেট ওয়েট, তুমি ভিজে যাবা। এই লেস্ট দেখলে যে সেন্টেন্স আমরা লেস্ট পাবো, তারপরে অবশ্যই আমরা সাবজেক্ট লিখব এবং সেই সাবজেক্টের পরে অবশ্যই 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 শুড লিখব। শুড না লিখলে কাটা, অ্যান্সার হবেই না শুড না লিখলে। টেক অ্যান আমব্রেলা লেস্ট ইউ শুড গেট ওয়েট, যার বাংলা হচ্ছে একটি ছাতা সাথে রাখো, তা না হলে ভিজে যাবে। টেক অ্যান আমব্রেলা লেস্ট ইউ শুড গেট ওয়েট, লেস্টের পর অবশ্যই শুড লিখতে হবে, তা না হলে কাটা। 8 নাম্বার, দ্য নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির আরেকটা নাম হইতাছে জীবন। ক্লিন ওয়াটার ইজ ড্রিঙ্কেবল, পরিষ্কার পানি পানযোগ্য। এই ড্রিঙ্কের পরে আমরা ABL যোগ করছি, ড্রিঙ্কেবল সাফিক্স প্রিফিক্স আমরা জানি আগে বা পরে যোগ হয়। ড্রিঙ্ক মানে পান করা আর ড্রিঙ্কেবল মানে পানযোগ্য, পরিষ্কার পানি হচ্ছে পানযোগ্য। আচ্ছা, ডার্টি ওয়াটার ইজ সেফ, ময়লা পানি হইতেছে নিরাপদ। এটা কি সঠিক? না, এটা সঠিক না। তো ডার্টি ওয়াটার কি? আনসেফ, অনিরাপদ। ডার্টি ওয়াটার ইজ আনসেফ, নোংরা পানি হচ্ছে অনিরাপদ। ক্লিন ওয়াটার ইজ আনকন্টামিনেটেড অ্যান্ড সুটেবল ফর ড্রিঙ্কিং। ডি নাম্বার অ্যান্সারটা এই যে উপরে লেখা আছে এখানে। ক্লিন ওয়াটার পরিষ্কার পানি, ইজ হলো আনকন্টামিনেটেড। আচ্ছা, কন্টামিনেট মানে হইতেছে দূষিত বা বিষাক্ত। তো ক্লিন ওয়াটার কি বিষাক্ত? না, ক্লিন ওয়াটার বিষাক্ত না, তাই আমরা এটাকে UN দ্বারা বিপরীত করে ফেলছি, আনকন্টামিনেটেড, এবং এর পরটা ইডি যোগ করছি। ক্লিন ওয়াটার ইজ আনকন্টামিনেটেড, পরিষ্কার পানি বিষাক্ত নয়। অ্যান্ড সুটেবল ফর ড্রিঙ্কিং, এবং এটা পান করার মতন উপযুক্ত। বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। ই নাম্বার অ্যান্সার রিভার, এর উপর অ্যান্সারটা আমরা দেখে ফেলছি এখানে, রিভারাইন। বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি, রিভারাইনের বাংলা হইতেছে নদীমাতৃক। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, বাট কিন্তু, আচ্ছা যেহেতু নদীমাতৃক দেশে আমাদের অনেক ভালো পানি পাওয়ার কথা, ফ্রিতে পানি পাওয়ার কথা, যেখানে সেখানে আমাদের পানযোগ্য পানি পাওয়ার কথা, কিন্তু না, চিত্র রয়েছে ভিন্ন চিত্র, এই জন্য এখানে বাট ব্যবহার করছে। বাট উই গেট ইনঅ্যাডিকুয়েট ওয়াটার ফর ইউজ, ব্যবহারের জন্য। অ্যাডিকুয়েট মানে যথেষ্ট, পর্যাপ্ত। আমরা কি পর্যাপ্ত পানি পাই? না, আমরা অপর্যাপ্ত পাই। অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, যথেষ্ট, এর বিপরীত হইতেছে ইনঅ্যাডিকুয়েট, অপর্যাপ্ত। বাট উই গেট ইনঅ্যাডিকুয়েট ওয়াটার, কিন্তু আমরা পর্যাপ্ত পানি পাই না, আমরা অল্প পানি পাই ফর ইউজ, ব্যবহার করার জন্য। দ্য ওয়াটার অফ আওয়ার রিভার্স ইজ ফিলথি অ্যান্ড পয়জনাস। ফিলথি, এই ফিল্থ মানে ময়লা, আর একটা ওয়াই যোগ করলে তার অর্থ দ্বারা ময়লা যুক্ত। পয়জন মানে বিষ, এই পয়জনের পর OUS যোগ করলে হয় বিষাক্ত। আমাদের নদীর পানিগুলো হইতেছে নোংরা এবং বিষাক্ত, filthy and poisonous. We should keep water clean for health, happiness and longevity. A long adjective এর noun হইতেছে longevity, LONGEVITY, longevity.
তো আমাদেরকে পানিকে পরিষ্কার রাখতে হবে যাতে আমরা আমাদের স্বাস্থ্য, আমাদের সুখ এবং আমাদের দীর্ঘ জীবন আমরা উপভোগ করতে পারি, লংগিভিটি, দীর্ঘ জীবন। The government should play an active role. Act দেওয়া আছে, অ্যান্সার হবে অ্যাক্টিভ। The government should play an active role to keep water safe. পানিকে নিরাপদ রাখার জন্য সরকারকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অ্যাক্টিভ মানে সক্রিয়। আচ্ছা, এবার আমরা 9 নম্বর অ্যান্সার করব। এ, টেলিং লাইস ইজ আ গ্রেট সিন। মিথ্যা বলা মহাপাপ। আমরা জানি আমাদের সাবজেক্ট যদি আইএনজি হয় তাহলে আমরা আমাদের অ্যান্সারের সাবজেক্টকে নিব ইট, নিলাম ইট। অক্সিলারি দেওয়া আছে ইজ, নিলাম ইজ। যেহেতু এখানে কোথাও নট লেখা নাই তাই এখানে আমরা নট লিখে দিলাম ইজন্ট ইট। এভরিবডি ইজ ফ্রি নাও, সবাই এখন ফ্রি। এভরিবডি থাকলে আমরা অ্যান্সারে নিব দে। এখানে ইজ দেওয়া আছে কিন্তু দের সাথে তো ইজ বসে না, দের সাথে আর বসে, তাই আমরা লিখলাম আর। কোথাও নো নট লেখা নাই তাই আমরা লিখলাম নট, আর্নট দে। আচ্ছা, লেটস এনজয় এ পিকনিক। লেটস দেখা মাত্রই শ্যাল উই, আর কোনো কথা নাই, লেটস দেখা মাত্রই শ্যাল উই। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার কেম হিয়ার। আচ্ছা, কেম আছে মানে এসেছিল, কেম এসেছিল, পাস্টের ঘটনা। অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, সে এবং তার ভাই এখানে এসেছিল। তো আমাদের এখানে দুজন লোক আসছিল। দুজন আসুক না কয়জন আসুক তা আমরা জানি না, তবে গ্রামারের নিয়ম অনুযায়ী অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যেটা লেখা আছে অর্থাৎ হি, এই হিটা আমার সাবজেক্ট। অ্যাজ ওয়েল অ্যাজ এর পূর্বে, আগে, সামনে যেটা লেখা সেটা আমার সাবজেক্ট। তা আমার সাবজেক্ট এখানে হি, আমি লিখলাম হি। কোথাও কোনো অক্সিলারি নাই, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার নাই। তবে আমার মেইন ভার্ব হইতেছে কেম, যা কিনা পাস্ট নির্দেশ করে, পাস্ট। তো টু ডু ভার্ব নিয়ে আসি আমরা। টু ডু ভার্ব ডু, ডিড এবং ডাজ। ডু, ডিড, ডাজ এই তিনটার মধ্যে পাস্ট হইলে আমরা ডিড নিব। যেহেতু আমাদের এখানে পাস্ট দেওয়া আছে আমরা ডিড নিলাম, ডিড। কোথাও নো নট লেখা নেই, আমরা লিখলাম নট, ডিডেন্ট হি। ই নাম্বার, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। আমরা কখনোই আমাদের অতীতকে ভুলি না। হার্ডলি মানে নেভার, হার্ডলি এর আইট অর্থ হইতেছে নেভার। যেহেতু এখানে নেভার দেওয়া আছে তাই এখানে আমরা নো নট লিখব না, সাবজেক্ট লিখলাম উই। কোথাও কোনো অক্সিলারি নেই, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল এগুলো কিছু নাই। না থাকলে সেম আগের মতো টু ডু ভার্ব নিয়ে আসি। যেহেতু এখানে ফরগেট দেওয়া প্রেজেন্ট তাই আমরা ডিড নিলাম না, ডু নিলাম, ডু উই। নট কেন যোগ করলাম না? কারণ এখানে অলরেডি নট যোগ করা আছে। হার্ডলি নিজে একটা নেগেটিভ শব্দ। ক্লিয়ার? 10 নম্বরটা যাই। সামার নুন, গ্রীষ্মের দুপুর, ইজ ভেরি পেইনফুল অ্যান্ড ডিসগাস্টিং। গরমের দিনে যে দুপুর বেলাটা সেটা খুবই কষ্টের। ওয়েন দ্য সান শাইন্স হটলি ওভারহেড, যখন সূর্য ঠিক মাথার উপরে হিটটা দেয় আমাদেরকে, লাইফ বিকামস মিজারেবল, জীবনটা দুর্বিষহ হয়ে পড়ে, অসহ্য হয়ে পড়ে। দ্য সাফারিংস অফ দ্য পিপল নো নো বাউন্ডস। এই নো নো বাউন্ডস মানে সীমা থাকে না, নো নো বাউন্ডস সীমা থাকে না। দ্য সাফারিংস অফ দ্য পিপল নো নো বাউন্ডস, মানুষের দুঃখের কোনো সীমা থাকে না। ইফ, যদি, দ্য ইলেকট্রিসিটি গোজ অফ, এর মধ্যে যদি কারেন্ট চলে যায় তাহলে মানুষের কষ্টের সীমাই থাকে না। দেন, তখন, দ্য পিপল ইউজ হ্যান্ড ফ্যানস টু ফ্যান দেমসেলফ, তখন মানুষ হাত পাখা ব্যবহার করে নিজেদেরকে বাতাস দেওয়ার জন্য। চিলড্রেন ক্যান নেইদার স্লিপ নর স্টাডি। আচ্ছা, এই নেইদার নর হইতেছে একটা জুটি। নিদার লিখলে তারপরে আমরা নর লিখব, মোটু পাতলুর মতন এটা একটা জুটি। নিদার নর, NOR, নর, নিদার নর। চিলড্রেন ক্যান নেইদার স্লিপ নর স্টাডি, বাচ্চারা না ঘুমাইতে পারে না পড়তে পারে এই গরমের মধ্যে। দে ফিল আউট অফ শর্টস,
তারা উপায় অন্তহীন হয়ে পড়ে যে কি করব, ঘরে থাকতে পারি না, বাইরে থাকতে পারি না, করবোটা কি, ঘুমাইতে পারি না, পড়তে পারি না, এত গরম, না ঘুমাইতে পারতাছি, না পড়তে পারতাছি, না ঘরে থাকতে পারতাছি, কোনো উপায় অন্ত নেই তাদের। বাট দ্য পোর সাফার দ্য মোস্ট, এত কিছুর মধ্যেও সবচেয়ে বেশি কষ্ট করে গরিব মানুষ। বাট দ্য পোর সাফার দ্য মোস্ট, দে ওয়ার্ক আউটসাইড ইন দ্য বার্নিং সান। তো আমরা ঘরের ভিতরে বসেই বলি হারে কারেন্ট নেই, ঘরে থাকবো কেমনে, অথচ কিছু মানুষ তারা বাহিরে রিক্সা টানতেছেন, ইটা টানতেছেন, আরও বিভিন্ন কষ্টের কাজ করতেছেন, তারা সবচেয়ে বেশি কষ্ট এখানে ভোগ করতেছেন।